The World Health Organization has now placed Saima Wazid, its regional director for Southeast Asia, and the daughter of the ousted Bangladeshi Prime Minister Sheikh Hasina. হাসিনা না আসতে পারলে পুতুল এসে জয় এসে তোমাদের ফাঁসি দেবে। ওই অপদার্থ জয় হয়তো না আসতে পারে, কিন্তু বারবার বলেছি, দিল্লিতে বসিয়ে ভারতের কোলে নিয়ে পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনা থেকে আরো 50 গুণ বেশি পিচাস বানানোর জন্য। বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তানপন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বড় একটি দল। বিগত প্রায় 4 দশক যাবৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বিগত 15 বছর দেশ চালিয়েছেন এবং ব্যাপক উন্নয়ন করেছেন। আবার মানবতা বিরোধী অপরাধের কারণে তিনি এখন অভিযুক্ত, 300-র উপরে তার মামলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষক একে একে আলোচনাগুলো দেখে আসি। চলুন। এই সতর্ক তোমাদেরকে বারবার করেছি যে 1975 সালে মুজিব পরিবার হত্যার পরে এত বছর পরে হলেও 2010 সালে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনা কিন্তু তার প্রতিশোধ নিয়েছে। এবং তোমাদেরকে এই কথা বারবার হাসিনার পতনের পর থেকে হুঁশিয়ার করে আসছি যে তোমরা যদি বিপ্লবকে না টিকাতে পারো, একদিন কিন্তু তোমাদেরও ফাঁসি হবে। হাসিনা না আসতে পারলে পুতুল এসে জয় এসে তোমাদের ফাঁসি দেবে। ওই অপদার্থ জয় হয়তো না আসতে পারে, কিন্তু বারবার বলেছি, দিল্লিতে বসিয়ে ভারতের কোলে নিয়ে পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনা থেকে আরো 50 গুণ বেশি পিচাস বানানোর জন্য। সে বাংলাদেশে এসে তোমাদের গলায় ফাঁসির রশি পড়াবে। আমার কথা তোমরা মূল্যায়ন করো নাই। এখন দেখো, এখন চিৎকার করছো যে ছাত্র নেতাদেরকে, বিপ্লবী ছাত্র নেতাদেরকে যেন গ্রেপ্তার না করা হয়। বিপ্লব চলে গেছে, বিপ্লব হারিয়ে গেছে, গ্রেপ্তার হবে এবং তার পরবর্তীতে আমার কথার অপেক্ষা থাকো। তোমরা তো বড় বড় নেতা হয়ে গেছো। নাহিদ আসিফ তো মন্ত্রণালয়ে বসে গেছে, মন্ত্রণালয়ের মহ কিন্তু বোঝে না, জাতীয় নিরাপত্তা বোঝার তো কোনো ক্ষমতাই নাই। তোমরা এখন ওই সার্জিস্টরা ভাষণ দিয়ে বেড়াচ্ছে, হাসনাতরা ভাষণ দিয়ে বেড়াচ্ছে, মনে করছে একটা বিরাট কিছু হয়ে গেছে। যতদিন পর্যন্ত চুপ্পু রাষ্ট্রপতির জায়গায় থাকবে, তোমাদের ফাঁসির অপেক্ষা করো। শুধু গ্রেপ্তার না, তোমাদের ফাঁসিও হবে এই চুপ্পুকে যদি অপসারণ না করো। তারপরে চারিদিকে তাকিয়ে দেখো কি হচ্ছে, কাদেরকে তোমরা বসিয়েছো। দেশে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা, দেশে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটা বোঝার ক্ষমতা পর্যন্ত এদের নাই। এই আওয়ামী এবং ভারতীয় রাষ্ট্রপতি চুপ্পুকে যদি তার পদত্যাগ নিশ্চিত করতে না পারো, আজকে লিখে রাখো, কাগজে কলমে দিন তারিখ মনে রাখো, এই ফাঁসির রশি কিন্তু তোমাদের গলায় পড়বে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বড় একটি দল। বিগত প্রায় 4 দশক যাবৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বিগত 15 বছর দেশ চালিয়েছেন এবং ব্যাপক উন্নয়ন করেছেন। আবার মানবতা বিরোধী অপরাধের কারণে তিনি এখন অভিযুক্ত, 300-র উপরে তার মামলা। এখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের একাংশের মধ্যেও অভিযোগ রয়েছে যে শেখ হাসিনা ত্যাগী নেতাদের মূল্যায়ন করেননি, হাইব্রিডদের নিয়ে রাজনীতি করেছেন, কালো টাকার মালিকদের রাজনীতি করেছেন। এখন এরা কোথায়? কথা হচ্ছে, শেখ হাসিনার বয়স এখন 80 বছর। 2024 সালে শেখ হাসিনা নিজে বলছিলেন যে তিনি আর এক টার্ম থাকবেন, তারপরে রাজনীতি থেকে অব্যাহতি নেবেন। তো 1 বছরের মধ্যে 5 বছরের মধ্যে তো 1 বছর চলে গেছে, তো হাতে আছে আর 4 বছর। কিন্তু প্রশ্ন উঠেছে, 4 বছর হোক, 2 বছর হোক, 10 বছর হোক, তাকে তো একসময় জায়গা ছাড়তে হবে। তাহলে সেই জায়গায় কে আসবে? তো দলে গণতন্ত্র কিন্তু চর্চাটা এখনো নাই, এবং এখনো শেখ হাসিনা যেটা বলবেন সেটাই ফাইনাল। এখন সত্য হচ্ছে যে বিগত 4 দশকে শেখ হাসিনা তার জায়গায় কোনো বিকল্প নেতা তৈরি করেননি অথবা করতে দেননি। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে এই নীতি এখনো চলমান, মানে রাজার নীতি, রাজার পোলা রাজা হবে। এবং শেখ হাসিনা নিজে আওয়ামী লীগ সভানেত্রী হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা বলে, এবং বিদেশ থেকে তাকে আনা হয়েছিল দলের ঐক্য বজায় রাখার জন্য। এখন দেখা যায় যে আমাদের দেশের রাজনীতি শুধু আওয়ামী লীগ নয়, প্রায় বিশেষ করে বড় দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মানে তাদের হলো রাজার পোলা রাজা হয়। যারা যুগ যুগ ধরে কষ্ট করছে, পুলিশের মার খেয়েছে, জেল খেটেছে, মেধাবী, ত্যাগী, তারা কিছু পায় না। নেতার ছেলে নেতা হয়, মানে যোগ্যতা এইটাই। ত্যাগ তার থাকুক আর নাই থাকুক। যেমন ধরেন একটা এক্সাম্পল, ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি এমপি হলেন, মন্ত্রী হলেন কোন যোগ্যতায়? যিনি কোনোদিন একটা মিছিল মিটিং করেন নাই। তো তার যোগ্যতা কি? তিনি আখতারুজ্জামান বাবুর ছেলে, টাকাওয়ালার পোলা, আওয়ামী লীগ এমপির পোলা। একই কায়দায় শিক্ষামন্ত্রী নওফেলও রাজনীতির কোনো অভিজ্ঞতা না থাকলো, ত্যাগ না থাকলো, মন্ত্রী হয়ে গেলেন একমাত্র মহিউদ্দিন চৌধুরীর পোলার যোগ্যতায়। ইয়াবা ব্যবসায়ী বদির বউ এমপি হয়ে যায়, তার যোগ্যতা, সে বদির বউ। এখন শেখ হাসিনার এই কৌশলের কারণে ত্যাগী সৎ নেতৃত্ব গড়ে উঠতে পারেনি, এটাও সত্য। পাড়ার বড় বড় বখাটে মাস্তান যদি নেতা হয়ে যায়, তাহলে সুশীলরা, ত্যাগীরা, সৃজনশীল মানুষেরা, মেধাবীরা রাজনীতিতে আসবে কোন দুঃখে?
এবং এটা শুধু আওয়ামী লীগের সমস্যা না, অনেক বড় দলের এই সমস্যা আছে। এখন এইগুলো রাজনীতি করে আওয়ামী লীগ যে খাদে পড়েছে, এখন আওয়ামী লীগের অবস্থা এই গত 1 বছরে যদি পর্যালোচনা করেন, এই 1 বছরে আওয়ামী লীগের মতো বিশাল দলের একটি মাত্র লোক পাওয়া গেল না যে বায়তুল মোকাররমে দাঁড়িয়ে বলবে আমি আওয়ামী লীগ, কোথায় কি আসো। একটি লোক বলতে পেরেছে? বলে নাই। এখন এই করুণ আওয়ামী লীগের পরবর্তী নেতা কে হবেন তার আলোচনা দৃশ্যমান। এখানে হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। এখন কোটি আওয়ামী লীগ কর্মী নেতা তারা কি বললো সেটা ব্যাপার না। এখন আমরা জানি এতদিন যাবত তিনি চাচ্ছিলেন সজীবাদের জয় তার পুত্র, তিনি পরবর্তী নেতা। কিন্তু জয় যতটুকু জানা যায় তিনি অনেকটাই হতাশ রাজনীতিতে। তার ইমেজ এতটা খারাপ না, কিন্তু তার সমস্যা হচ্ছে ফাইটিং মনোভাব নেই তার মায়ের মতো। এখন শোনা যাচ্ছে এক্ষেত্রে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যায় অনেকটাই এগিয়ে। কারণ আওয়ামী লীগের এই করুণ বাস্তবতায় নেতৃত্ব দরকার ধীরচেতা, জেদি, সাহসী। এই ক্ষেত্রে জয় অনেকটা সম্ভাবনাহীন, কারণ তিনি অনেকটা লিবারেল এবং এক্ষেত্রে পুতুল অনেকটা ডিটারমাইন, এবং তিনি আওয়ামী লীগের নেতৃত্বে এসে হঠাৎ চমক দেখাতে পারেন। এখন কেউ কেউ বলছেন যে এই যে শেখ হাসিনার দেশ ত্যাগ, এই প্রেক্ষাপট তৈরির পেছনে জয়ের ভূমিকা আছে। কারণ জয় ধীরচিতা নয়, জয় সাহসী নয়। কারণ শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করাতে বা রাজি করাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন জয় তার মায়ের উপর চাপ তৈরি করেন। এখন জয় যদি সেটা না করতেন, তিনি যদি তার মাকে ব্যাকআপ দিতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু ওই যে জয় অনেকটাই লিবারেল। এখন এটা অনেকে বলেন যে আজকের এই আওয়ামী লীগের বাস্তবতা, শেখ হাসিনার দেশান্তরী হওয়ার পেছনে জয় অনেকটা দায়ী। অবশ্য কেউ কেউ বলছেন না, পরিস্থিতি খুব খারাপ ছিল, শেখ হাসিনা রেহাকে মেরে ফেলতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকেই মনে করেন যে শেখ হাসিনা উল্টে গেলে তাকে যদি জয় সাপোর্ট করতেন, তাহলে ওই যে মারার একটা প্ল্যান, একটা ভাবসাব তৈরি করা, এটা নাও হইতে পারতো। এটা হয়তো তাকে ভয় দেখানোর জন্য করানো হয়েছে। তিনি হয়তো গোপালগঞ্জে গিয়ে বসে থাকলে আর সমস্যাই হতো না, আওয়ামী লীগকে বিপাকে পড়তো না, দেশের ভেতর থাকতো। যাই হোক, যেটা হলো যে জয় ওই ধীরচেতার জায়গা থেকে তিনি কিছুটা পিছিয়ে, এই ক্ষেত্রে পুতুল অনেকটা এগিয়ে, এবং সেই যোগ্যতায় পুতুল হঠাৎ করে আওয়ামী লীগের নেতৃত্বে আসলেও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। মাত্র দুদিনের ব্যবধানে পাকিস্তানের দুজন মন্ত্রীর বাংলাদেশ সফরের ঠিক আগে এবং বিশেষভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফরের আগে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গটি ফিরে আসছে। বিশেষভাবে এ কারণে যে তারা মনে করছে বাংলাদেশ একটা দীর্ঘ সময় 54 বছর ধরে ভারতীয় শিবিরে অবস্থান করছিল। এখন যেহেতু পাকিস্তানের একটি মিত্র সরকার ক্ষমতায় এসেছে, কাজেই এটাই সময় যখন পাকিস্তানের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পোক্ত করে নেওয়া, এবং যে দেশটি মানে এমনকি পাকিস্তানের প্রগতিশীল পত্রিকা হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দ্য ডন বাংলাদেশ লেখবার আগে সবসময় লিখছে আসলে এই দুটো দেশ এক ছিল, দে ওয়ার ওয়ান্স ওয়ান নেশন, এবং গৃহযুদ্ধের মাধ্যমে, সিভিল ওয়ারের মাধ্যমে 54 বছর আগে আলাদা হয়ে গিয়ে ভারতীয় শিবিরের দিকে ঝুঁকে পড়েছিল। এবং পত্রিকাগুলো খুব খোলামেলা ভাবেই পাকিস্তান সরকারকে এই পরামর্শ, এই উপদেশ দিচ্ছে যে এখন পাকিস্তান সরকারের উচিত অত্যন্ত সক্রিয়ভাবে, যেহেতু তাদের মিত্র সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে, কাজেই অত্যন্ত সক্রিয়ভাবে দুদেশের মধ্যকার সম্পর্কটি পোক্ত করে নেওয়া, বাংলাদেশকে পাকিস্তান শিবিরে নিয়ে আসা। ডনের মতো পত্রিকাগুলো যখন এই রকম ভাষায় লিখছে, তখন ইসলামাবাদ থেকে প্রকাশিত পাকিস্তানের সিনিয়র সাংবাদিক শহীদ রাজা আলভির পত্রিকা দ্য ক্যাচ লাইনে এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে এবং 54 বছর পর পাকিস্তানের তার হিসেব নিকেশ বুঝে নেওয়ার সময় এসেছে, মানে রেকর্ডিং এর সময় এসেছে, এবং বলা হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন। সেই লেখাটিতে একদিকে যেমন সরাসরি বলা হয়েছে মানে পাকিস্তান শিবিরের দিকে বাংলাদেশকে নিয়ে আসা, সেটা এই লেখার লক্ষ্য নয়। এই লেখায় সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে, যা এখন বাংলাদেশ নামে পরিচিত, সেই দেশটিকে অবশ্যই পাকিস্তান ফেডারেশনে ফিরিয়ে আনতে হবে। এই অবস্থায় এই পত্রিকাটি এমন একটা প্রস্তাব দিয়েছে যে বিশেষভাবে যখন পাকিস্তানের ভেতর পাকিস্তান সরকারের উপরেও একটা চাপ আছে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পোক্ত করা, বাংলাদেশ যাতে আর কিছুতেই ভারত শিবিরে ঝুঁকে না পড়তে পারে সেটা নিশ্চিত করার, তখন এই পত্রিকাটি যে উপদেশ বা পরামর্শ দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশনে সক্রিয়ভাবে যুক্ত করার ক্ষেত্রে, সেটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি। এই পত্রিকাটি সরাসরি পরামর্শ দিচ্ছে যে জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম তার পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে যাতে বাংলাদেশের
4 তারকা বিশিষ্ট জেনারেলে পদোন্নতি দেওয়া হয়, তাকে যাতে বাংলাদেশের সেনাপ্রধান বানানো হয় অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা, এই দুটো পদেই যাতে তাকে নিয়োগ দেওয়া হয়। এবং পত্রিকাটি সরাসরি লিখছে, পাকিস্তানের জন্য 54 বছরের হিসাব নিকাশ বুঝে নেওয়া এবং বাংলাদেশকে সক্রিয়ভাবে আবারও ফেডারেশনভুক্ত করবার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের জন্য অ্যাক্ট করার মানে পদক্ষেপ নেওয়ার সময় এখনই, এবং এখনই যাতে পাকিস্তান পদক্ষেপ নেয়। বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তানপন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান। কিন্তু সেনাপ্রধান পদে বা সেনাপ্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা পদে 4 তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকেই কেন পাকিস্তানের বসাতে হবে, সেটাও খুব পরিষ্কার করা হয়েছে দ্য ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে। সেখানে বারবার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে এবং দেশপ্রেমিক বলতে তাকে আসলে দেশ হিসেবে পাকিস্তানকে তিনি যেহেতু মেনে নেন সেহেতু পাকিস্তান প্রেমিক হিসেবেই তাকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়। এবং বলা হয় যে 1981 সালে যখন কমিশন প্রাপ্ত হয়েছিলেন এই আব্দুল্লাহিল আমান আজমি, তখন থেকেই গোলাম আজম পুত্র পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কাজ করে আসছিলেন। এবং পত্রিকাটি তাকে প্যাট্রিয়ট হিসেবে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে বলেন যে সে সময় হিন্দু এবং একদল বিশ্বাসঘাতক মুসলমানের ষড়যন্ত্রে এমন প্রশ্ন উঠেছিল যে সেনাবাহিনীতে তিনি কি করে কমিশন হলেন, কারণ তার পিতা গোলাম আজম এবং ব্রিগেডিয়ার আজমি এই দুজনের তো কোনো বাংলাদেশের নাগরিকত্ব থাকবার কথা নয়। সে সময় পত্রিকাটি বলে এরশাদের হস্তক্ষেপে অবশেষে ব্রিগেডিয়ার আজমির সেই কমিশন প্রাপ্তি নিশ্চিত হয়। আসলে নাগরিকত্ব নিয়ে সমস্যাটা কোথায় মনে করে দেখুন, 1971 সালের নভেম্বরে ব্রিগেডিয়ার আজমির বাবা গোলাম আজম তখন তিনি বাংলাদেশ ত্যাগ করেন যখন বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হয়তো আত্মসমর্পণ করতে হবে। সেই অবস্থায় তিনি দেশত্যাগ করেন এবং 1972 সাল থেকে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু কাজ করে আসছিলেন যে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে পাকিস্তানের ফেডারেশনে। এবং সে সময় তিনি লন্ডনে এর মূল অফিস গড়ে তোলেন, তারপর সৌদি আরবের সঙ্গে তো যাতায়াত করেন, এছাড়া দেশে দেশে গিয়ে এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি সংগঠন যেমন করেন তাদের যে মূল বক্তব্য বা দাবি সেটিও তুলে ধরেন, যার প্রেক্ষিতে সৌদি আরব কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় না। মানে বঙ্গবন্ধু মারা যান 15ই আগস্ট আর 16ই আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তো গোলাম আজম ফিরে আসেন বাংলাদেশে পাকিস্তানি নাগরিক হিসেবেই তার মাকে দেখতে জিয়ার আমলে 1978 সালে, এবং তারপর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি থেকে যান। তবে ফরমালি আনুষ্ঠানিকভাবে গোলাম আজম কখনো বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা সে রহস্য ভেদ হয় না, এবং সে প্রশ্নই ব্রিগেডিয়ার আজমি যখন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1981 সালে তখন ওঠে যে তার পিতা বাংলাদেশের নাগরিক নন, কাজে তিনিও তো নাগরিক নন। তবে ক্যাচলাইন বলছে এরশাদের হস্তক্ষেপে সে সমস্যা মিটে গেলে সবসময় প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক ব্রিগেডিয়ার আমান আজমি পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কাজ করে এসেছেন। এরপর পত্রিকাটি লিখছে 2008 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তারা কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ না করেই ব্রিগেডিয়ার আমান আজমিকে চাকরিচ্যুত করেন। মানে আমি জানি না যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে সক্রিয়ভাবে আরেকটি দেশের স্বার্থ রক্ষায় কাজ করছেন একজন ব্যক্তি, সেটা আসলে যথেষ্ট কারণ হতে পারে কিনা একজন সেনা সদস্যকে চাকরিচ্যুত করবার জন্য। তবে ক্যাচলাইন বলছে তখন থেকেই এই ব্রিগেডিয়ার আমান আজমি এবং তার পরিবার নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন। খুব অবাক করা বিষয় সেটা হচ্ছে গোলাম আজম পুত্র যে একটা 7-8 বছর ধরে আয়নাঘরে আটক ছিলেন, মানে সামরিক গোয়েন্দা সংস্থার বন্দিশালায় আটক ছিলেন বলে আগস্টের পরে শেখ হাসিনা পতনের পর বের হয়ে এসে বললেন, সে কথার কোনো উল্লেখ এই প্রতিবেদনে আমি পেলাম না। মানে আর সকল সাফারিং দুর্দশা দুর্ভোগের মধ্য দিয়ে যে গেছেন প্যাট্রিয়ট ব্রিগেডিয়ার আমান আজমি সে কথা থাকলেও এই কথাটি নেই। পত্রিকাটি লিখছে যে ব্রিগেডিয়ার আমান আজমিকে ডক্টর ইউনূস সরকার ডিসেম্বরের 2024-এ সকল সুযোগ সুবিধা সহ অবসরকালীন সকল সুযোগ সুবিধা সহ তার চাকরি ফিরিয়ে দিয়েছেন সেনাবাহিনীতে, কিন্তু সেটাই যথাযোগ্য সম্মান বা প্রতিদান হতে পারে না। কারণ দ্য ক্যাচলাইন পরিষ্কার করে লিখছে ব্রিগেডিয়ার আমান আজমি সারা জীবনভর কাজ করে এসেছেন পাকিস্তানের স্বার্থ রক্ষায়। শুধু নয়, তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সংবিধান, বাংলাদেশের সংস্কৃতি এসবকে অস্বীকার করেছেন এবং এসব ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে কাজ করেছেন। দেখেন, বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়ে তো এখন আমরা জোর দাবি আলোচনা শুনতেই পাচ্ছি, এমনকি ঐকমত্য কমিশনের সভায় এ আলাপ হচ্ছে যে জুলাই সনদের মাধ্যমে এই সংবিধান বাতিল করতেই হবে এবং করে একটা নতুন সংবিধান রচনা করতে হবে। কিন্তু ব্রিগেডিয়ার আমান আজমি এমনকি 2024-এর সেপ্টেম্বরেও কিন্তু একটা ফেসবুক লাইভে এসে এই দাবি তুলেছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। এসব কারণ দেখে
পাকিস্তানের পত্রিকা দ্য ক্যাচ লাইন বলছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান পদে অথবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এই পদ দুটো মিলিয়ে একটি পদ সৃষ্টি করে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ক্ষমতায় বসানো ছাড়া বাংলাদেশকে, তাদের ভাষায় ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের ফেডারেশনে ফিরিয়ে আনা অসম্ভব। দেখুন, ডন পত্রিকার প্রতিবেদনগুলো যদি পড়েন সাম্প্রতিক সময়ের, দেখবেন কখনো এরা বাংলাদেশ বিষয়ে উল্লেখ করছে না শুধুমাত্র বাংলাদেশ লিখে। সব সময় তারা বলছে বাংলাদেশ যে নেশনটি পাকিস্তানের অংশ ছিল 54 বছর আগে পর্যন্ত, এবং যেই নেশনটি 54 বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, সিভিল ওয়ারের মাধ্যমে সেসেশন হয়ে যাওয়ার পর তারা পরিণত হয়েছে একটা ভারতপন্থী দেশে। মানে যেই বয়ানটি আমরা 2024 সালের আগস্ট থেকে শুনছি, যে একদিকে যেমন শুনছি যে ভারতের চক্রান্তে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং তার ফলে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে, ঠিক সেই ব্যাখ্যাটি আপনি পড়বেন একেবারে দ্য ক্যাচ লাইন থেকে শুরু করে ডন পর্যন্ত সকল পত্রিকায়। এবং এই পত্রিকাগুলো বারবার লিখছে যে পাকিস্তানের এখন একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে। আমি পত্রিকায় পড়ছিলাম যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে কিনা তার কোনো হদিশ পাওয়া যায় না। মানে এতজন শীর্ষস্থানীয় মন্ত্রী, মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আসছেন, তার দুদিন আগে আসবেন বাণিজ্য মন্ত্রী, তারা চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নাকি আসবেন তাদের অর্থমন্ত্রী। এর আগে তো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনুসের ফোনে কয়েকবার আলাপ হয়েছে। এবং ডন পত্রিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে লিখছে বাংলাদেশে গতবার সরকার পতনের পরপরই যে কার্গো শিপ প্রথমবারের মতো একটা মালবাহী জাহাজ যে বাংলাদেশে নোঙ্গর করতে পেরেছিল সেই বিষয়টিও। দেখুন, এই যে 54 বছরের মধ্যে প্রথমবারের মতো নাকি একটা কার্গো শিপ বাংলাদেশে আসতে পেরেছিল, যেটাকে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য ডন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে, কিন্তু এখন পর্যন্ত না বাংলাদেশের সংবাদ মাধ্যম, না সরকারের বরাতে, না পাকিস্তানের সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পারি নাই এখন পর্যন্ত যে সেই কার্গো শিপের ভেতর দিয়ে কি এসেছে। কারণ এরকম নানা সচিব পর্যায়ের, মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে বটে, কিন্তু এই বৈঠকগুলোতে কোনো এজেন্ডা নির্ধারিত থাকছে না। মানে কোনো বিশেষ চুক্তি স্বাক্ষরের জন্য এতটা উচ্চ পর্যায়ের বৈঠকগুলো হচ্ছে কিনা তা জানা যাচ্ছে না, বরং বলা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন করতেই দুই দেশের মধ্যে এই সফরগুলো আয়োজন করা হচ্ছে। উপপ্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী এসে নাকি দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা বাড়ানোর একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও করতে পারেন। এর আগে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন তখন একটু আলাপ হয়েছিল যে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা পাকিস্তানের জন্য এবং বাংলাদেশের জন্য, মানে দুদেশের মধ্যে একটা অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা। মানে তেমন কোনো এজেন্ডা নেই, তেমন কোনো ইস্যু নেই, কিন্তু দুদেশ সম্পর্ক উন্নয়নে, বিশেষ করে পাকিস্তান সম্পর্ক উন্নয়নে এতটাই উদ্গ্রীব হয়ে উঠেছে যে ঘন ঘন মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে। আর তাদের সংবাদ মাধ্যম লিখছে বাংলাদেশকে হয় পাকিস্তান শিবিরে, না হলে বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনেই ফেরত নিয়ে যেতে হবে। এবং পত্রিকাগুলো লিখতে ভুলছে না 54 বছর আগে দুদেশ এক দেশ ছিল, এবং কেউ কেউ এমন কথাও সাহস করে লিখে ফেলছেন যে 54 বছরের হিসাব নিকাশ মেলানোর সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের জন্য, পাকিস্তানকে এখনই কাজ করতে হবে। এবং সেই কাজের প্রথম পদক্ষেপ হিসেবে কি চিহ্নিত করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আমান আজমিকে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিয়োগদান, অথবা সামরিক বাহিনীর ওপর তার প্রভাব বিস্তারের ব্যবস্থা করতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা বানানো। এই প্রত্যেকটির সূত্র যদি মেলানো যায় তাহলে বোধহয় বুঝতে অসুবিধা হয় না যে কেন পাকিস্তানের তরফে বাংলাদেশের সামরিক বাহিনীর ভেতরে এত এত অফিসার থাকবার পরেও পছন্দ করা হলো প্যাট্রিয়ট। পাকিস্তানের সংবাদ মাধ্যমের ভাষায় প্যাট্রিয়ট বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের সংস্কৃতিকে অগ্রাহ্য করা এবং সে বিষয়ে প্রকাশ্যে কথা বলে আসা ব্রিগেডিয়ার আমান আজমিকেই পাকিস্তানের পত্রিকা এই পছন্দের কারণ ব্যাখ্যা করতেও তাই কোনো রাগঢাক করেনি। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি কিন্তু আসলে বুঝতে পারছেন। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল ইকাশ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।